আজকের ভিডিওতে আমরা কথা বলবো Oppo Find X8 এই স্মার্টফোনটা নিয়ে। গত ভিডিওতে আমরা কথা বলেছিলাম এরই বড় ভাই Oppo Find X8 Pro এই স্মার্টফোনটা নিয়ে। Oppo Find X8 এর স্পেসিফিকেশন ছাড়া বড় ভাইয়ের সাথে তেমন কোনো একটা মিল নেই। যেমন Oppo Find X8 Pro এই স্মার্টফোনটার ক্ষেত্রে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছিল LTPO AMOLED ডিসপ্লে, কিন্তু X8 এর ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে শুধুমাত্র AMOLED ডিসপ্লে, তাছাড়াও আরো কিছু পরিবর্তন রয়েছে। তো আজকের ভিডিওতে সেই পরিবর্তনগুলো নিয়ে কথা বলবো এবং এই ফোনটা কবে নাগাদ বাংলাদেশের মার্কেটে লঞ্চ করা হবে এবং লঞ্চের পর এই ফোনটার প্রাইস কেমন হতে পারে সে সম্পর্কেই বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। আর তাছাড়া বন্ধুরা, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটা শুরু করা যাক। শুরুতেই ফোনটার ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলা যাক। Oppo Find X8 এবং Oppo Find X8 Pro এই দুইটা ফোনের ডিজাইনই কিন্তু প্রায় সিমিলার, শুধুমাত্র কিছু চেঞ্জেস করা হয়েছে। যেমন Oppo Find X8 Pro এই ফোনটার রেয়ার প্যানেলে কিন্তু হালকা কার্ভ করা হয়েছিল, কিন্তু Oppo Find X8 এর ডিজাইন পুরোটাই স্কয়ার বক্সি শেপের করা হয়েছে, যার কারণে ফোনটাকে দেখতে ওভারঅল ভালোই লাগে। ফোনটার বডি ফ্রেম অ্যালুমিনিয়ামের তৈরি এবং রেয়ার প্যানেলে ব্যবহার করা হয়েছে গ্লাস, যেটাকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস 7i। আর রেয়ার প্যানেলে যে গ্লাসটা ব্যবহার করা হয়েছে এটা ম্যাট ফিনিশ হওয়ার কারণে ফিঙ্গারপ্রিন্ট বসার কোনো প্রবণতা নেই। ওভারঅল এই ফোনটার বিল্ড কোয়ালিটিও যথেষ্ট প্রিমিয়াম। এই ফোনটার রেয়ার প্যানেলে যে ক্যামেরা সেটআপটা করা হয়েছে, এখানে 4টা ক্যামেরা মনে হলো, কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে 3টা ক্যামেরা। তারপর যদি ফোনটার ইন হ্যান্ড ফিল নিয়ে কথা বলি, ফোনটার থিকনেস হচ্ছে 7.9 মিলিমিটার এবং এর ওয়েট হচ্ছে 193 গ্রাম, যার কারণে ফোনটাকে আপনারা এক হাতে বেশ ইজিলি ব্যবহার করতে পারবেন। আর তাছাড়া ফোনটার সাইজে বেশ ছোট, যার কারণে আপনারা এক হাতে খুব ইজিলি ব্যবহার করতে পারবেন। আর তাছাড়া ফোনটার বিল্ড কোয়ালিটিকে আরো ইমপ্রুভ করার জন্য ফোনটাতে ব্যবহার করা হয়েছে IP68 এবং IP69 এর রেটিং, যার কারণে ফোনটা বৃষ্টি এবং ধুলাবালির হাত থেকে বেশ সুরক্ষিত থাকবে। আর তাছাড়াও এই ফোনটা 1.5 মিটার পানির গভীরে 30 মিনিটের জন্য থাকলেও কোনো প্রকার অসুবিধা হবে না। ফোনটাকে 4টা কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে: স্টার গ্রে, স্পেস ব্ল্যাক, শেল পিঙ্ক এবং ব্লু। প্রত্যেকটা কালারের ফোনই কিন্তু দেখতে অনেকটাই সুন্দর। তারপরে কথা বলা যাক ফোনটার পোর্টস এন্ড বাটন নিয়ে। ফোনটার রাইট সাইডটিতে রয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম রকার, এবং বটম সাইডটিতে রয়েছে স্পিকার গ্রিল, USB টাইপ সি চার্জার পোর্ট, মাইক্রোফোন এবং সিম ট্রে, যেখানে আপনারা 2টা সিম কার্ড ব্যবহার করতে পারবেন। আর তাছাড়া ফোনটার টপ সাইডটিতে রয়েছে স্পিকার গ্রিল, এয়ার ব্লাস্টার এবং সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। আর তাছাড়া ফোনটার লেফটে রয়েছে অ্যালার্ট স্লাইডার বাটন। ফোনটার আনলক সিকিউরিটি হিসেবে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যার আনলক স্পিড যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। তারপর কথা বলা যাক ফোনটার ডিসপ্লে সেকশন নিয়ে। ফোনটাতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.59 ইঞ্চ 120 হার্জের অ্যামোলেড ডিসপ্লে, যেটা মূলত 1.5K রেজুলেশনের ডিসপ্লে। আর ফোনটাতে ব্রাইটনেস হিসেবে থাকছে 4500 নিটস পিক ব্রাইটনেস, সাথে থাকছে 460 ppi ডেনসিটি। আর তাছাড়াও ফোনটাতে পেয়ে যাবেন 1600 নিটস পিক হাই ব্রাইটনেস মোড। তাছাড়া এই ডিসপ্লেটাকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস 7i। আর তাছাড়া এই ডিসপ্লেটার স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 90.3%। একটা ডিসপ্লেকে ভালো হওয়ার জন্য যা যা প্রয়োজন এই ডিসপ্লেটাতে তার সবকিছুই রয়েছে, যেমন 1 বিলিয়ন কালার সাপোর্ট, HDR10+ এর সাপোর্ট, ডলবি ভিশনের সাপোর্ট। বলতে পারেন এই ডিসপ্লেটাতে প্রায় সবকিছুই রয়েছে, যার কারণে কন্টেন্ট বা ভিডিও ওয়াচিং এর ক্ষেত্রে আপনারা যথেষ্ট ভালো পারফরমেন্স পাবেন। এখানে ভিডিওর কালার অ্যাকুরেন্সি, শার্পনেস, ডিটেইল সবকিছুই অ্যাকুরেট পাবেন। আর ফোনটাতে যেহেতু স্টেরিও স্পিকার ব্যবহার করা হয়েছে, সেক্ষেত্রে ভিডিও বা কন্টেন্ট ওয়াচিং এর ক্ষেত্রে কোনো প্রকার সাউন্ড কোয়ালিটি নিয়ে অসুবিধা হবে না। ফোনটা থেকে কিন্তু আপনারা বেশ লাউড অ্যান্ড ক্লিয়ার সাউন্ড পাবেন। আর ডিসপ্লেটার যদি চিন ভেজেল নিয়ে কথা বলতে যাই, ডিসপ্লেটার চিন ভেজেল কিন্তু খুবই ন্যারো করা হয়েছে, যার কারণে এই ফোনটাকে দেখতে বেশ অ্যাগ্রেসিভ লাগে। আর তাছাড়া ফোনটাকে যখন আপনারা আউটডোরে ব্যবহার করবেন তখন কিন্তু এর ভিজিবিলিটি নিয়ে কোনো প্রকার অসুবিধা হবে না, কারণ এখানে ব্যবহার করা হয়েছে 4500 নিটস পিক ব্রাইটনেস, যার কারণে বলা যায় আপনারা যদি ফোনটাকে ডিরেক্ট সানলাইটেও ব্যবহার করেন তারপরও কোনো প্রকার অসুবিধা হবে না। তারপরে কথা বলা যাক এই ফোনটার পারফরমেন্স সেকশন নিয়ে। ফোনটাতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 9400 এই চিপসেটটা। এই চিপসেটটা 3 ন্যানোমিটার ফেব্রিকেশন বিল্ডের তৈরি। তাছাড়া ফোনটাতে জিপিইউ হিসেবে থাকছে Immortal G925। ফোনটাকে 5টা ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে: 12GB 256GB, 12GB 512GB, 16GB 256GB, 16GB 512GB এবং 16GB 1TB পর্যন্ত, যাদের র্যাম টাইপ হচ্ছে LPDDR4
4X এবং স্টোরেজ টাইপ হচ্ছে UFS 4.0। এই ফোনটা থেকে কিন্তু আপনারা যথেষ্ট ভালো পারফরমেন্স পাবেন, ওই আর কি ছোট মরিচের ঝাল বেশি। ফোনটাতে আপনারা পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটির মতো এই সকল হায়ার গ্রাফিক্যাল গেমগুলো স্মুথলি খেলতে পারবেন, এমনকি হায়ার সেটিংসে খেলতে পারবেন। সেখানে আপনারা ল্যাগিং বা ফ্রেম ড্রপের ইস্যু পাবেন না। আর তাছাড়া ফোনটাতে আপনারা পাবজির ক্ষেত্রে 120 FPS পর্যন্ত খেলতে পারবেন, যেখানেও আপনারা কোনো প্রকার ফ্রেম ড্রপ ইস্যু বা ল্যাগিং ইস্যু পাবেন না। ল্যাগিং বা ফ্রেম ড্রপের ইস্যু নেই বলে যে ফোনটাতে হিটিং ইস্যু থাকবে না, এটা ভেবে থাকলে আপনারা অবশ্যই ভুল করছেন, কারণ এই ফোনটা কিন্তু যথেষ্ট হিট জেনারেট করে। যখন আপনারা দীর্ঘ সময় যাবত গেমিং করবেন তখন কিন্তু ফোনটা থেকে আপনারা ভালো হিটিং ইস্যু পাবেন। যেহেতু এই চিপসেটটা একেবারেই নতুন, সেই ক্ষেত্রে এই চিপসেটটার আরো অপটিমাইজেশনের দরকার রয়েছে। তাছাড়া ফোনটা থেকে আপনারা ওভারঅল ভালোই পারফরমেন্স পাবেন। এই চিপসেটটাকে পাওয়ার আপ করতে ফোনটাতে রয়েছে 5630 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, সাথে রয়েছে 80 ওয়াটের সুপার ফাস্ট চার্জার। তাছাড়াও ফোনটাতে পাবেন 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সিস্টেম এবং 10 ওয়াটের রিভার্স চার্জিং সিস্টেম। তাছাড়া ফোনটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে যদি কথা বলতে যাই, ফোনটা থেকে আপনারা 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এমনকি যারা নর্মাল ইউজার রয়েছেন তারা তো প্রায় 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। তারপর কথা বলা যাক ফোনটার অপারেটিং সিস্টেম নিয়ে। ফোনটার অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 15 এবং ব্যাকএন্ডে থাকছে ColorOS 15। ফোনটা থেকে আপনারা 4 বছরের মেজর আপডেট এবং 6 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। ফোনটাতে আপনারা বেশ নিট অ্যান্ড ক্লিন একটা UI পাবেন, যার পারফরমেন্স কিন্তু যথেষ্ট ভালো। তারপরে কথা বলা যাক এই ফোনটার ক্যামেরা সেকশন নিয়ে। ফোনটার ক্যামেরা বাম্পের দিকে লক্ষ্য করলে যদিও মনে হবে যে এখানে 4টা সেন্সর ব্যবহার করা হয়েছে, কিন্তু না, এখানে ব্যবহার করা হয়েছে 3টা সেন্সর। এখানে 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে, যার প্রাইমারি সেন্সর 50 মেগাপিক্সেলের সনি LYT700 এই সেন্সর। এখানে আপনারা OISও পেয়ে যাবেন। তার পাশাপাশি রয়েছে 50 মেগাপিক্সেলের 3x পেরিস্কোপিক টেলিফোটো লেন্স, যেটা মূলত সনি LYT600 এই সেন্সর। আর তাছাড়াও ফোনটাতে রয়েছে 50 মেগাপিক্সেলের একটি আলট্রাওয়াইড সেন্সর। এখানে আবার মূলত স্যামসাং এর সেন্সর ব্যবহার করা হয়েছে, স্যামসাং JN5। আর ফোনটার সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ফোনটা থেকে কিন্তু আপনারা ডে লাইট কন্ডিশনে যথেষ্ট ভালো ছবি তুলতে পারবেন, যার কালার অ্যাকুরেন্সি, শার্পনেস, ডিটেইল, এজ ডিটেকশন প্রায় সবকিছুই অ্যাকুরেট ছিল, যার কারণে ছবিগুলোকে দেখতে বেশ ভালোই লাগে। এই ফোনটার প্রাইমারি সেন্সর দিয়ে আপনারা সর্বোচ্চ 4K 60 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন, যেখানে ভিডিওগুলো খুবই স্টেবল থাকে, যার কারণে এই ভিডিওগুলোকে আপনারা কাজে লাগাতে পারবেন। তো এখন কথা বলা যাক এই ফোনটা কবে নাগাদ বাংলাদেশের মার্কেটে পাওয়া যাবে এবং তখন এই ফোনটার প্রাইস কেমন হতে পারে সেই সম্পর্কে। ধারণা করা যায় এই ফোনটা প্রথমত ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করা হবে, তারপর এই ফোনটা বাংলাদেশের মার্কেটে আসলেও আসতে পারে। ফোনটাকে চায়নার মার্কেটে লঞ্চ করা হয়েছে 4199 ইউএনএ, যেটাকে ডলারে কনভার্ট করলে দাঁড়ায় $590, এবং এই ডলারকে যদি বাংলাদেশি টাকায় কনভার্ট করা হয় তাহলে দাঁড়ায় প্রায় 70,000 টাকার আশেপাশে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।